তেহরানের রাত তখন নিঃশব্দে ঢেকে গেছে, কিন্তু বাতাস ভারী, যেন কোনো পূর্বাভাস বয়ে আনছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, সেই বৃদ্ধ যিনি বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজও দাঁড়িয়ে আছেন উম্মার কাণ্ডারি হয়ে। তার চোখ দুটো সেদিন আকাশে ছিল, আর মনের ভেতর ছিল কাশ্মীর। তিনি জানেন কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয়, এটা এক আর্তনাদ, এক প্রতিজ্ঞা। এটি সেই নিপীড়িত জমিন যেখানে শিশুদের চোখের স্বপ্নের বদলে থাকে বন্দুকের ছায়া, যেখানে মেয়েদের রক্তের ওপর পা রেখে বিজয়োল্লাস করে আধা সামরিক বাহিনী। এই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকা এক পুরুষ, আয়াতুল্লাহ খামেনি। 2017 সালের রমজান, পৃথিবীর মুসলমানেরা যখন তারাবির নামাজে ব্যস্ত, খামেনির কণ্ঠে উঠে আসে সেই বজ্রনিনাদ। কাশ্মীর, বাহরাইন, ইয়েমেন, এই জায়গাগুলোর মানুষ নিপীড়নের শিকার। মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়াতে হবে। এই ভাষণে তিনি শুধু সমবেদনা জানাননি, তিনি প্রতিবাদের একটি পতাকা তুলে ধরেছিলেন। যে পৃথিবী নীরব থাকে ভারতের অমানবিক দমনপীড়নের সামনে, সে পৃথিবীর মুখের ওপর তিনি ছুড়ে দেন সত্যের ভাষা। কাশ্মীরকে তিনি একই গাম্ভীর্যে উচ্চারণ করেন যেমন তিনি করেন গাজা, ইয়েমেন, বাহরাইন, শোষণের বিরুদ্ধে ইরানের হাজার বছরের প্রতিরোধের অংশ হিসেবে। ওদিকে দিল্লিতে দুই পুরুষ রাতের আধারে নতুন আইন বানায়, নীতির নামে আনে নিপীড়ন। নরেন্দ্র মোদী ও অমিত শাহ, আধুনিক ভারতের সেই দুই স্বঘোষিত স্থপতি, যাদের হাতে কাশ্মীর হয়ে ওঠে রাজনৈতিক রোষের প্রতীক। 2019 সালের 5 আগস্ট এক অন্ধকার অধ্যায় শুরু হয়। কাশ্মীর থেকে ছিনিয়ে নেওয়া হয় 370 অনুচ্ছেদ, ভেঙে ফেলা হয় ইতিহাস, সাংবিধানিক অধিকার ও আস্থা। মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ, সাংবাদিক নিধন, ধর্ষণের অভিযোগ, গণকবর, সবই ছিল নতুন ভারত গড়ার দম্ভী স্লোগানে ঢাকা। আর খামেনি, তিনি নীরব থাকেননি। তিনি বলেন, কাশ্মীর উপমহাদেশের মুসলিম হৃদয়ের ক্ষত। এ ক্ষত সৃষ্টি করেছে ঔপনিবেশবাদী শক্তি। এখন তা আরও গভীর করছে ভারতের আধুনিক শাসকেরা। খামেনি শুধু কাশ্মীর নিয়ে বলেননি, তিনি ইয়েমেনের জন্য কথা বলেছেন, ফিলিস্তিনের জন্য, মায়ানমারের রোহিঙ্গাদের জন্য, বাহরাইনের জন্য। তবে কাশ্মীর ছিল তার হৃদয়ের কাছে, এক ঐতিহাসিক দায়িত্ব যেন তিনি বহন করছেন। তিনি কখনো বলেননি কাশ্মীর পাকিস্তানের অংশ হোক। তিনি বলেন কাশ্মীর কাশ্মীরিদের, তাদের অধিকার, আত্মপরিচয়, স্বাধীনতা ফেরত দিতে হবে। এই কণ্ঠস্বর ছিল গর্জন, কিন্তু কূটনৈতিক ব্যালেন্স বজায় রেখে, যেন কোনো পক্ষের সুবিধা না হয়, কিন্তু নিপীড়িতদের পক্ষে থাকে ইতিহাস। মোদী জানেন খামেনির বক্তব্য দিল্লির নীতিকে ন্যায়ের প্রশ্নে ঘায়েল করে। তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ ভার করে বিবৃতি দেয়, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে। কিন্তু তেহরান চুপ করে না। ওখানে জনগণ জানে, খামেনি যখন কাশ্মীরের কথা বলেন, তখন সেটি শুধু রাজনৈতিক বার্তা নয়, এক ধর্মীয়, নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন। কাশ্মীর যখন জ্বলছিল, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি মুখ ফিরিয়ে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চুপ, ইউরোপ চুপ, আরব বিশ্ব অর্থনৈতিক স্বার্থে নীরব। শুধু খামেনির কার্যালয়ে তখন আলো জ্বলছিল গভীর রাতে। তিনি একা বলেছিলেন, কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত। বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা দাঁড়াবো, ইরান দাঁড়াবে। ইরানে যখন কোনো অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ ওঠে, তখন মানুষের চোখে এক আলাদা সম্মান খামেনির জন্য। তিনি যেন উম্মার সেই একাকী বীর, যিনি ঝুঁকি নিয়ে সত্য বলেন, যিনি জানেন ভারত ইরান সম্পর্ক তার হাতে, তবু নির্যাতনের বিরুদ্ধে চুপ করেন না। অন্যদিকে মোদী, অমিতের চোখে ঘুম নেই, কারণ তারা জানে খামেনির এক বাক্যে দিল্লির গুজরাটি সভ্যতা ভেঙে পড়ে কাশ্মীরের কান্না হয়ে। কাশ্মীর এখনো লড়ছে, এ লড়াই ন্যায়ের, আর ন্যায়ের পক্ষে আছেন একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। কাশ্মীর এখনো বন্দী, কিন্তু কোথাও কোনো এক কারাগারের দেয়ালে হয়তো কেউ লিখে রেখেছে, খামেনি কাশ্মীরের সাথে আছেন, আমরা একা নই। রাতের অন্ধকারে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কনক্রিটের দেওয়ালগুলো যেন নিঃশব্দে গর্জে ওঠে। এই দেওয়ালের পেছনে লোহার শেকলের মধ্যে বন্দী এক সময়ের অপ্রতিরোধ্য নেতা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার কণ্ঠ এখনো তেজি, তার চোখে এখনো জ্বলে প্রতিশোধের আগুন। বাইরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। কাশ্মীরের পাহাড়ে গুলির শব্দ, সীমান্তে সৈন্য সমাবেশ, আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইমরান খানের কণ্ঠ যেন হঠাৎ করে ফিরে এসেছে জেলের দেওয়াল ভেদ করে। গত কয়েক সপ্তাহ ধরে ভারত শাসিত কাশ্মীরে সহিংসতার ঘটনা বেড়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে, অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে। এরই মধ্যে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন, যা পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক মহলে ঝড় তুলেছে। জিও নিউজের একটি সূত্রের বরাতে জানা গেছে, ইমরান খান বলেছেন,
কাশ্মীরে ভারতীয় নিপীড়নের মাত্রা বেড়েছে। এটি কাশ্মীরি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও জোরালো করছে। এই বার্তা তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, যা দ্রুত ভাইরাল হয়েছে। ইমরান খান, যিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা, তার কারাবন্দী অবস্থাতেও রাজনৈতিক মঞ্চে প্রভাব ফেলতে সক্ষম। তার সমর্থকদের মধ্যে তিনি এখনও একজন মেসিয়ার মতো। তিনি বলেছেন, পাকিস্তানের মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী নীতি ও যুদ্ধ প্ররোচনার বিরুদ্ধে আমরা এক। এই বক্তব্যে তিনি শুধু মোদী সরকারের বিরুদ্ধে সরব হননি, বর্তমান পাকিস্তান সরকারকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমরা শাহবাজ শরীফের সরকারকে স্বীকার করি না, তিনি বলেন, কিন্তু পাকিস্তানি জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। মোদীর বিপজ্জনক পরিকল্পনা এই অঞ্চলের শান্তিকে ধ্বংস করছে। গত সপ্তাহে কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও তিক্ত করেছে। ভারতের অভিযোগ, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও কার্যত স্থবির। এই প্রেক্ষাপটে ইমরান খানের বক্তব্য যেন নতুন করে আগুন জ্বালিয়েছে। তার সমর্থকদের মধ্যে এখন দাবি উঠছে, ইমরান খান মুক্ত থাকলে ভারত এতটা সাহস দেখাতে পারত না। ইমরান খানের এই বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। তিনি কি জেল থেকেই নতুন করে রাজনৈতিক খেলা শুরু করছেন? তার এই বক্তব্য কি শুধুই ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক, নাকি শাহবাজ শরীফ সরকারকে অস্থিতিশীল করার একটি কৌশল? পিটিআই নেতারা বলছেন, ইমরান খানের মুক্তির দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। এদিকে ভারত ইমরান খানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, কারাবন্দী একজন নেতার উস্কানিমূলক বক্তব্য অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। ইসলামাবাদের রাজনৈতিক মহলে গুঞ্জন, ইমরান খানের এই বক্তব্যের পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা থাকতে পারে। কেউ কেউ বলছেন, তিনি জেল থেকেই পাকিস্তানের সামরিক বাহিনীর একাংশের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। অন্যরা মনে করেন, এটি তার সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগানোর কৌশল। রাওয়ালপিন্ডির রাস্তায় আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের সমর্থকরা জড়ো হচ্ছেন। তাদের হাতে পিটিআই এর পতাকা, মুখে স্লোগান, ইমরান খানকে মুক্ত করো। কিন্তু কারাগারের লোহার গেট অটল। ভেতরে ইমরান খান বসে আছেন, তার চোখে এক অদ্ভুত দীপ্তি। তিনি জানেন তার কথা দেশের সীমানা পেরিয়ে নয়াদিল্লির প্রাসাদেও পৌঁছে গেছে। এই উত্তেজনার মধ্যে একটি প্রশ্ন ঘুরছে সবার মনে, ইমরান খান কি সত্যিই জেল থেকে পাকিস্তানের রাজনীতির হাল ধরতে পারবেন, নাকি এটি তার শেষ হুঙ্কার? রাত গভীর হচ্ছে। আদিয়ালা কারাগারের দেওয়ালে ছায়া পড়ছে এক অজানা ভবিষ্যতের। কাশ্মীরের পাহাড়ে গুলির শব্দ থামেনি, সীমান্তে সৈন্যরা তৈরি, আর ইসলামাবাদের গলিতে ফিসফিস করে চলছে একটি নাম, ইমরান খান। অন্ধকার রাত, কাশ্মীরের উপত্যকায় নিস্তব্ধতা ভেঙে শুধু বাতাসের মৃদু গর্জন। হঠাৎ আকাশে একটি ছায়া, যেন কোনো অশরীরী পাখি নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। এ যেন কোনো প্রাচীন যুদ্ধের দৃশ্য নয়, বরং আধুনিক প্রযুক্তির নির্মম খেলা। এই ছায়ার নাম ড্রোন, যুদ্ধক্ষেত্রের নতুন প্রভু। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে এই অদৃশ্য শত্রু এমন এক যুদ্ধের সূচনা করেছে, যাকে বিশ্ববাসী নাম দিয়েছে প্রথম ড্রোন যুদ্ধ। এই যুদ্ধ শুধু সীমান্তের গোলাগুলি নয়, এ যেন প্রযুক্তি ও কৌশলের এক নতুন অধ্যায়, যেখানে আকাশের নিয়ন্ত্রণই এখন সব। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি দাবি করেছে, ভারত পাকিস্তান সংঘাতে ড্রোনের ব্যাপক ব্যবহার এটিকে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। অন্য বার্তা সংস্থাগুলো হয়তো এতটা স্পষ্টভাবে বলেনি, তবে সবাই একমত যে দক্ষিণ এশিয়ার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে ড্রোন যুদ্ধের এক নতুন যুগ শুরু হয়েছে। এই সংঘাতে প্রথমবারের মতো দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ড্রোনের মাধ্যমে নজরদারি, গোয়েন্দাগিরি এবং হামলা চালিয়েছে। ফলে সংঘাতের তীব্রতা বেড়েছে, আর যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে এই মনুষ্যবিহীন যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোনের এই উত্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন মোড় দিয়েছে। যে দেশ আকাশে ড্রোনের নিয়ন্ত্রণ ধরে রাখবে, সেই দেশই এখন থেকে যুদ্ধের ময়দানে এগিয়ে থাকবে। কিন্তু এই যুদ্ধে কে কতটা শক্তিশালী? ভারত ও পাকিস্তানের ড্রোন বহরের ক্ষমতা কেমন? আর এই নতুন অধ্যায়ের পেছনে কি রহস্য লুকিয়ে আছে?
ভারতের ড্রোন বহরের মূল শক্তি ইসরায়েলের তৈরি IAI সার্চার এবং হেরন। এই ড্রোনগুলো নজরদারি থেকে শুরু করে নির্ভুল হামলা চালানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বিশেষ করে হেরন ড্রোন ভারতের উঁচু থেকে নজরদারির চোখ হিসেবে পরিচিত। এটি শান্তি ও যুদ্ধকালীন উভয় পরিস্থিতিতেই সমানভাবে কার্যকর। IAI সার্চার MK2 ফ্রন্টলাইন অপারেশনের জন্য তৈরি, যা 18 ঘন্টা উঠতে পারে, 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং 23,000 ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম। এছাড়া হার্পি এবং হার্প লয়টারিং মিশনের মতো ড্রোন ভারতের হাতে নির্ভুল হামলার ক্ষমতা যোগ করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের ড্রোন সংখ্যা এখনও সীমিত। এই দুর্বলতা কাটাতে ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $400 কোটি একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় ভারত 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কিনছে, যা 40 ঘন্টা উড়তে পারে এবং 40,000 ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম। এই ড্রোনগুলো ভারতের ড্রোন বহরের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহর বৈচিত্র্যে ভরপুর। লাহোরের প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দারের দাবি, পাকিস্তানের হাতে 1000-এরও বেশি ড্রোন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল চীনের CH-4, তুরস্কের বাইরাক্তার অকিঞ্জি এবং পাকিস্তানের নিজস্ব বোরাক ও শাহপার। পাকিস্তানি বিমান বাহিনীর লক্ষ্য এখন লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা, যা মানবচালিত যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। এই ড্রোনগুলো নজরদারি, গোয়েন্দাগিরি এবং হামলার ক্ষেত্রে পাকিস্তানকে শক্তিশালী অবস্থানে রেখেছে। ড্রোন যুদ্ধে ভারত ও পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসাব প্রতিদিনের সংবাদে প্রকাশ পায়। কার কতগুলো ড্রোন ভূপাতিত হয়েছে, কে কতটা এগিয়ে, এই প্রশ্নের উত্তর সহজ নয়। তবে এটা স্পষ্ট, ড্রোনের ব্যবহার এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন যুদ্ধে কেউই স্থায়ী বিজয়ী হতে পারে না, কারণ প্রযুক্তির এই খেলায় প্রতিদিন নতুন কৌশল তৈরি হচ্ছে। যুদ্ধের এই নতুন মুখ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। রাতের আকাশে অদৃশ্য ড্রোনের ছায়া এখন শুধু সীমান্তের নয়, দুই দেশের রাজনৈতিক মঞ্চেরও নিয়ন্ত্রক। কিন্তু এই যুদ্ধের পেছনে আর কি রহস্য লুকিয়ে আছে? গোপন চুক্তি, অজানা হাত, নাকি কোনো তৃতীয় শক্তির ছায়া? কাশ্মীরের উপত্যকায় যখন পরবর্তী ড্রোন উড়বে, তখন কি সত্যিই ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই হবে, নাকি বিশ্বের কোনো অদৃশ্য শক্তি এই খেলার পেছনে দাঁড়িয়ে আছে? উত্তরটা হয়তো আকাশেই লুকিয়ে আছে, কিন্তু তা দেখার জন্য আমাদের আরেকটি রাত অপেক্ষা করতে হবে। তেল আবিবের গোপন কক্ষে রাতের নিস্তব্ধতা ভেঙে চলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। তার লক্ষ্য একটাই, ইরান। তেহরানের অপ্রতিরোধ্য শক্তি ইসরায়েলের জন্য এক দুঃসংবাদ। ইরানের নেতারা ঘোষণা করেছেন তারা চাইলে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে পারেন। এই হুমকি ফাঁকা নয় এবং নেতানিয়াহু তা জানেন। তাই তিনি ইরানকে কোনো সুযোগ দিতে চান না। তার মনে একটি রহস্যময় পরিকল্পনা, ইরানের গুরুত্বপূর্ণ মাথা সরিয়ে দেওয়া। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে সক্ষমতা, ষড়যন্ত্র আর প্রতিশোধ এক অদৃশ্য যুদ্ধের রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা, বিশেষ করে এর ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং সম্ভাব্য পরমাণু সক্ষমতা ইসরায়েলের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। 2023 সালে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সমন্বিত হামলা ইসরায়েলকে দুর্বল করে দেয় এবং এর মধ্যেই 2024 সালে ইরান প্রথমবারের মতো তেহরান থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সারা হামেদি পর্যবেক্ষণ করেন, ইরানের এই হামলা শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ইসরায়েলের প্রতি একটি কৌশলগত সতর্কবার্তা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থনে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই প্রতিহত করে। তবে লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিষয়ক ডক্টর মার্টিন ক্লার্ক নোট করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি এবং এর আঞ্চলিক মিত্রদের সমর্থন ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের পরমাণু স্থাপনায় সরাসরি হামলার পরিকল্পনাকে সমর্থন করেনি। ফলে ইসরায়েল বিকল্প কৌশলের দিকে ঝুঁকেছে। আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে ফরেন পলিসি এবং
আল জাজিরার প্রতিবেদন অনুসারে নেতানিয়াহুর নতুন পরিকল্পনা ছিল ইরানের সামরিক নেতৃত্বের মূল ব্যক্তিদের সরিয়ে দেয়া। তার হিটলিস্টের শীর্ষে ছিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তিনি 2024 সালে ইসরায়েলে 400 ক্ষেপণাস্ত্র হামলার মূল কারিগর। নেতানিয়াহু বিশ্বাস করেন জেনারেল আমিরকে হত্যা করতে পারলে ইরানের সামরিক শক্তি দুর্বল হবে আর তেহরান ক্ষিপ্ত হয়ে ইসরায়েলের নতুন হামলা চালাবে। এটি নেতানিয়াহুর নতুন ফাঁদ। ইরানের হামলাকে কারণ দেখিয়ে ইসরায়েল তখন পূর্ণ মাত্রায় প্রতিশোধ নেবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনও পাবে। এজন্য এক ঢিলে দুই পাখি মারার খেলা। এই হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। মোসাদের ইতিহাসে এমন গোপন অপারেশন নতুন নয়। তারা ইতিমধ্যে জেনারেল আমিরের গতিবিধি নজরে রেখেছে। গত অক্টোবরে ইরানের দ্বিতীয় হামলার পর ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা এই হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। তবে তেল আবিব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে জেনারেল আমিরকে হত্যার পরিবর্তে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ক্ষমতা ধ্বংস করাই বেশি কার্যকর হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের গবেষক ডক্টর এলিয়ট কোহেন বলেন, ইসরায়েলের এই কৌশল একটি ঝুঁকিপূর্ণ খেলা। ইরানের প্রতিরক্ষা যদি প্রত্যাশার চেয়ে বেশি তীব্র হয় তবে এটি একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। ইরানও নিশ্চুপ নয়। তেহরানের দাবি তারা পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। এই দাবি ইসরায়েল ও তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার পথ খুঁজছেন। গত 2 সপ্তাহ ধরে ইরানি এবং মার্কিন কর্মকর্তারা গোপন আলোচনা চালাচ্ছেন, কিন্তু নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে পঙ্গু করে দেওয়া। তিনি বিশ্বাস করেন ইরানের সামরিক শক্তি ভেঙে ফেলতে পারলে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপদ হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ক্ষতিকর না হলেও তা তেহরানের শক্তির প্রমাণ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তবু ইরানের ব্যালিস্টিক মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক সক্ষমতার প্রতীক। নেতানিয়াহু জানেন এই সক্ষমতা ধ্বংস না করলে ইরানের হুমকি কমবে না। ইরানের রাজপথে তেহরানের একজন শিক্ষক আলী রেজা বলেন, আমরা শান্তি চাই, কিন্তু ইসরায়েল যদি আমাদের নেতাদের লক্ষ্য করে তবে আমরা রুখে দাঁড়াবো। খামেনি আমাদের শক্তি, আমাদের গর্ব। অন্যদিকে তেল আবিবের একজন দোকানি ইয়াকভ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র আমাদের আকাশে উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না, নেতানিয়াহুকে কিছু করতেই হবে। এই কণ্ঠগুলো ইরান ও ইসরায়েলের জনগণের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই উত্তেজনা একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর লিনা খাতিব বলেন, ইসরায়েলের লক্ষ্যবস্তু ভিত্তিক হামলা স্বল্পমেয়াদে সুবিধা দিতে পারে, কিন্তু এটি ইরানের প্রতিশোধমূলক ক্ষমতাকে উস্কে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে যে খামেনির নেতৃত্বে ইরান একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ইরানের সামরিক ও কূটনৈতিক ক্ষমতাকে একীভূত করেছে। তেহরানের ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক ইরানকে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, খামেনির নেতৃত্বে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংগঠিত করেছে যে এটি ইসরায়েলের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। খামেনি তার বক্তৃতায় স্পষ্ট করেছেন যে ইরান শান্তি চায়, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, আমাদের শত্রুরা আমাদের শক্তি জানে, তারা যদি আমাদের পরীক্ষা করে তবে তারা উপযুক্ত জবাব পাবে। এই বার্তা বিশেষজ্ঞদের ইসরায়েলের গোপন পরিকল্পনার প্রতি একটি সরাসরি সতর্কতা। ইসরায়েলের পরিকল্পনা সফল হবে কিনা তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে ইরানের সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি এই উত্তেজনাকে একটি স্থায়ী চ্যালেঞ্জে পরিণত করেছে। ইসরায়েলের কৌশল যদি
ব্যর্থ হয় তবে তেহরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে যদি ইরান অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তবে এটি একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এই উত্তেজনার মধ্যে খামেনির নেতৃত্ব ইরানকে একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার কৌশলগত দূরদর্শিতা এবং সামরিক প্রস্তুতি ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে এটি ইসরায়েলের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। এটি একটি ভূ রাজনৈতিক দ্বন্দ্ব যার ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গড়ে দেবে। খামেনি জানেন ইসরায়েলের ফাঁদে পা দিলে তেহরানের শক্তি প্রকাশের সুযোগ আসবে। তিনি তার সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছেন এবং তার ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের যে কোনো হামলার জবাব দিতে তৈরি। তিনি ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিয়েছেন, আমাদের ধৈর্যের সীমা পরীক্ষা করো না, আমরা শান্তি চাই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের গোপন পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলবে, কিন্তু খামেনির অটল নেতৃত্বে ইরান এখন অজেয়। তার হাত ধরে ইরান শুধু নিজেকে রক্ষা করেনি, বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সত্য আর ন্যায়ের পথে দাঁড়িয়ে যুদ্ধ জয় করা যায়। এটি কেবল একটি ভূ রাজনৈতিক খেলা নয়, এটি একটি জাতির অপ্রতিরোধ্য আত্মার গল্প। খামেনি এই গল্পের নায়ক, যিনি ইরানকে অজেয় করে তুলেছেন। পারস্য উপসাগরের জল কালো হয়ে এসেছে, রাতের আকাশে তারারা নিভু নিভু। আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ ধীরে ধীরে পানি কেটে এগিয়ে চলেছে। ক্যাপ্টেন জন মার্ফির চোখে উৎকণ্ঠা। রাডারে একটি ছোট দ্রুতগামী নৌকা ধরা পড়েছে ইরানি বিপ্লবী গার্ডের। এর পেছনে আরও কয়েকটি ছায়া। হঠাৎ রেডিওতে ভেসে আসে জরুরি বার্তা, ক্যাপ্টেন, ওয়াশিংটন থেকে আদেশ, হামলার প্রস্তুতি নিন। মার্ফির হাত কাঁপছে। তিনি জানেন এই আদেশ মানে যুদ্ধ, কিন্তু মিনিট 10 পর আরেকটি বার্তা, হামলা স্থগিত, পিছিয়ে আসুন। জাহাজের ডেকে নিস্তব্ধতা। সবাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। কেন এই থমকে যাওয়া? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে এমন বোমা মারব যা বিশ্ব আগে দেখেনি। কিন্তু হুমকির পরও আমেরিকার নীরবতা রহস্যময়। গত 4 দশকে আমেরিকার প্রায় প্রতিটি প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছেন। ট্রাম্পের আগের মেয়াদে তিনি একবার হামলার হুকুম দিয়েছিলেন, কিন্তু সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের চাপে পিছু হটেন। কেন? আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তাদের অস্ত্র আধুনিক। ইরানের হাতে আধুনিক অস্ত্র কম, বেশিরভাগই নিজেদের তৈরি। তবু আমেরিকা কেন ইরানে হামলা করে না? গল্প শুধু রাজনীতির নয়, এটি শক্তি, ভয় আর প্রাচীন পারস্যের গর্বের গল্প। ইরানের সামরিক বাহিনী কোনো সাধারণ শত্রু নয়। তাদের 5 লাখের বেশি সৈন্য, যাদের অভিজ্ঞতা এসেছে ইরান ইরাক যুদ্ধের রক্তক্ষয়ী 8 বছর থেকে। তাদের মিসাইলের ভান্ডার ভয়ঙ্কর, খালিজ ফার্স এবং সাব সিরিজ, যেগুলো 3000 কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্য তৈরি, যা ইসরায়েল বাদে সৌদি আরবের মতো আমেরিকার মিত্রদের জন্য মারাত্মক হুমকি। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী আরও ভয়ঙ্কর। ছোট ছোট নৌকা ক্ষেপণাস্ত্রে সজ্জিত দ্রুত গতিতে এগিয়ে আসে। এগুলো ধরা কঠিন, ধ্বংস করা আরও কঠিন। ইরানি কমান্ডার মোহাম্মদ সালে জোকার একবার বলেছিলেন, আমাদের এই ছোট নৌকাই আমেরিকার যুদ্ধ জাহাজের জন্য দুঃস্বপ্ন। একটি সমন্বিত হামলায় এগুলো আমেরিকার নৌবহরকে বিপর্যস্ত করে দিতে পারে। ইরানে হামলার পরিণতি শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল প্রতিদিন পরিবহন হয়। ইরান এই পাঠ জানে, তারা আমেরিকাকে হারাতে পারবে না, কিন্তু যুদ্ধকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমেরিকার জনগণের কাছে আমেরিকার সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইরান শুধু একটি দেশ নয়, এটি পারস্য সভ্যতার উত্তরাধিকারী। 1000 বছর ধরে পশ্চিম এই ভূমিকে ভয় পেয়েছে। তাদের নেতারা বলেন, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব যত খরচই হোক। ইরান জানে আমেরিকাকে পরাজিত করা সম্ভব নয়, কিন্তু তারা এমন ক্ষতি করতে পারে যা আমেরিকার জন্য বিজয়কে বিষে পরিণত করবে। পারস্য উপসাগরে রাত গভীর হয়েছে। আমেরিকান যুদ্ধ জাহাজের আলো জ্বলছে। ওপারে ইরানি নৌকাগুলো ছায়ার মতো লুকিয়ে আছে। আকাশে ড্রোনের গুঞ্জন, মাটিতে মিসাইলের লাল চোখ জ্বলছে। একটি ভুল পদক্ষেপ
একটি গুলির শব্দ আর সব শেষ। কিন্তু কেউ ট্রিগার টানছে না। কেন? কারণ উভয় পক্ষই জানে এই যুদ্ধের শেষ কেউ চায় না। প্রাচীন পারস্যের ভূমিতে সূর্য উঠছে, তার ছায়ায় দাঁড়িয়ে একটি জাতি যার গর্ব আর শক্তি বিশ্বকে থমকে দিয়েছে। আর আমেরিকা, তারা হুমকি দেয় কিন্তু হামলা করে না, কারণ এই যুদ্ধে জয়ের চেয়ে হারের ভয় বেশি। তেহরানের একটি নির্জন কক্ষে এশার নামাজ শেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি তার চেয়ারে বসেছেন। প্রদীপের ক্ষীণ আলো তার মুখে পড়ছে, কিন্তু তার চোখে জ্বলছে এক অদম্য দৃঢ়তা। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র আর মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনীতি, এই সব কিছু কিভাবে মোকাবেলা করবেন? তার মনে ঘুরছে পারস্য উপসাগরের তীরে দাঁড়ানো যুদ্ধজাহাজের ছবি, মিসাইলের শক্তি আর জনগণের অটুট ঐক্য। তিনি জানেন ইরান আর এখন দুর্বল নয়। এটি একটি জাতির পুনর্জাগরণের গল্প, যেখানে সাহস আর প্রযুক্তি মিলে লিখছে নতুন ইতিহাস। ইরানের সামরিক শক্তি গত দশকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি, ইরানের নৌবাহিনীর প্রধান, গত 10 এপ্রিল বন্দর আব্বাসে এক সভায় বলেছেন, আমাদের শত্রুরা এখন আমাদের মহাশক্তি হিসেবে গণ্য করে। আমাদের ড্রোন আর মিসাইল তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরি আরও জোরালো কণ্ঠে বলেছেন, আমরা স্থলে, সমুদ্রে, আকাশে সর্বত্র লড়ব। শত্রুর জন্য পালানোর কোনো পথ থাকবে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। ইরানের মিসাইল প্রযুক্তি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের মধ্যে গণ্য। খাইবার শেকান, এমেরা, সেজ্জিল আর ফাতাহ 2 মিসাইলগুলো হাইপারসনিক গতি ও নির্ভুল নিশানায় ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরান সম্প্রতি একটি গোপন মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মজুত রয়েছে। এই মিসাইলগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইসরায়েল, সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশকে টার্গেট করতে পারে। ইরানের ড্রোন প্রযুক্তিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। শাহেদ 136 এবং মহাজের 10 ড্রোনগুলো কম খরচে তৈরি হলেও ধ্বংসাত্মক ক্ষমতায় অতুলনীয়। এই ড্রোনগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহৃত হয়ে ইরানের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিয়েছে। ইরানের নৌবাহিনী এখন শুধু প্রতিরক্ষার জন্য নয়, আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার। 2025 সালের মার্চে ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে ইরান যৌথ মহড়া চালিয়েছে। এই মহড়ায় অংশ নিয়েছিল অত্যাধুনিক ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ড্রোন। পারস্য উপসাগর, মাকরান উপকূল এবং ক্যাসপিয়ান সাগরে ইরানের নৌ উপস্থিতি এখন ইতিহাসের সর্বোচ্চ। ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে প্রায় 1500 ফাস্ট অ্যাটাক ক্রাফট, যেগুলো হরমুজ প্রণালীতে দ্রুত এবং ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। এই প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% পরিবহন করে। ইরান দাবি করেছে যে কোনো শত্রুতার মুখে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হবে। গত বছর ইরান 3000 জাহাজ নিয়ে একটি বিশাল নৌ প্রদর্শনী করেছে, যেখানে তাদের নতুন জোলফাকার এবং ফাতেহ শ্রেণীর সাবমেরিনও প্রদর্শিত হয়েছে। ইরান ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে। IRGCর মিসাইল লঞ্চারগুলো যেন খামেনির নির্দেশের অপেক্ষায়। 2024 সালে ইরান ইসরায়েলের ওপর 2 বার সরাসরি মিসাইল হামলা চালিয়েছিল, যা ছিল ইতিহাসে প্রথম। এই হামলায় 300টির বেশি ড্রোন এবং মিসাইল ব্যবহৃত হয়েছিল। যদিও ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করেছিল, তবুও ইরানের এই সাহস মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান দাবি করছে তাদের মিসাইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত ধ্বংস করতে পারে। IRGCর কমান্ডার হোসাইন সালামি বলেছেন, ইসরায়েলের কোনো প্রতিরক্ষা আমাদের মিসাইলের পথে বাধা হবে না। ইরানের হাতে থাকা ফাতাহ 2 মিসাইল, যা হাইপারসনিক গতিতে চলে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের শুরুতে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাদের উপর বোমা ফেলা হবে। তিনি ইরানের তেল ক্ষেত্র এবং সামরিক ঘাঁটি ধ্বংসের হুমকিও দিয়েছেন। কিন্তু ইরান এই হুমকিতে ভীত নয়। তাদের সামরিক কমান্ডাররা বলছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এত উন্নত যে আমেরিকার হামলাও আমাদের থামাতে পারবে না। ইরানের নৌবাহিনী আমেরিকার পঞ্চম নৌবহরের বিরুদ্ধে পারস্য উপসাগরে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে। 2023 সালে ইরান আমেরিকার একটি গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছিল, যা তাদের সামরিক দক্ষতার প্রমাণ। তাংসিরি বলেছেন, আমেরিকা আমাদের জলসীমায় প্রবেশ করলে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। ইরান একা লড়ছে না। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি মিলিশিয়া, ইরাকের হাসদ আল শাবি এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের পাশে। এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। হিজবুল্লাহর হাতে রয়েছে 1,50,000 মিসাইল, যা ইসরায়েলের শহরগুলো ধ্বংস করতে পারে। হুথিরা সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা করে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা আমেরিকার উদ্বেগ বাড়িয়েছে। 2025 সালে ওমান উপসাগরে 3 দেশের যৌথ মহড়া ছিল একটি শক্তিশালী বার্তা। চীনের টাইপ 052D ডেস্ট্রয়ার এবং রাশিয়ার হাইপারসনিক কিনঝাল মিসাইলের উপস্থিতি আমেরিকার পঞ্চম নৌবহরের জন্য হুমকি। ইরানের নিজস্ব নৌবাহিনীতে যুক্ত হয়েছে আবু মাহদি যুদ্ধজাহাজ, যা 1400 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। ইরানের এই সামরিক উত্থান শান্তির জন্য হুমকি নাকি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার গল্প? আমেরিকা ও ইসরায়েল বলছে ইরান অঞ্চলকে অস্থিতিশীল করছে, কিন্তু ইরানের জনগণ বলছে তারা শুধু নিজেদের স্বাধীনতা রক্ষা করছে। পারস্য উপসাগরে যে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা ফেলবে, বিশেষ করে তেলের দামে। আন্তর্জাতিক শক্তি সংস্থার হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। ইরানের কমান্ডাররা বলছেন তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে পিছু হটবে না। তাংসিরি বলেছেন, ইসরায়েল আর আমেরিকা যদি আমাদের আক্রমণ করে আমরা তাদের ঘাঁটি ধ্বংস করব। এই উত্তেজনা শেষ অবধি কোথায় গিয়ে থামবে? তেহরানের সেই কক্ষে আয়াতুল্লাহ খামেনি এখনো বসে আছেন। প্রদীপের আলো তার মুখে পড়ছে, কিন্তু তার মন পারস্য উপসাগরের তীরে। যুদ্ধজাহাজগুলো নিঃশব্দে প্রস্তুত, মিসাইলগুলো লক্ষ্যে তাক করে আছে। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র, সবকিছুর মাঝে তিনি শান্ত। তার বিশ্বাস অটুট, ইরানের জনগণ অদম্য। এই রাত শুধু একটি দেশের নয়, এটি একটি জাতির জাগরণের রাত। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কিন্তু খামেনিই জানেন, সত্য আর সাহসের পথে ইতিহাস সবসময় জয়ী হয়। তেহরানের আকাশে তারারা ম্লান, দূরে পাহাড়ের ছায়া যেন একটা অশুভ সংকেত বহন করছে। শহরের গলিতে নীরবতা, কিন্তু সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে। ইরানের ড্রোন প্রযুক্তির গর্জন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে উত্তেজনা চরমে। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক স্বপ্নকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজছে। এই গল্প শুধু প্রযুক্তির লড়াই নয়, একটি জাতির অস্তিত্ব, বিশ্বশক্তির দ্বন্দ্ব আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এমন দাবি করছে। মহাজির 6 ড্রোন, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এখন ইরানের সামরিক শক্তির প্রতীক। হোয়াইট হাউসের অভিযোগ, এই ড্রোন দিয়ে ইরান ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাহায্য করছে আর রাশিয়ার হাতে তুলে দিচ্ছে যুদ্ধের অস্ত্র। জ্বালানি তেল রপ্তানির অর্থে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার 2 কৌশল এই উত্থান ঠেকাতে মরিয়া। ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব, বলেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তেহরানকে চিঠি পাঠিয়েছেন, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করো, নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও। কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে চলেছে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে। হোয়াইট হাউস ইরানের দরজায় নিষেধাজ্ঞার তালা ঝুলিয়েছে।
মার্কিন ট্রেজারি দপ্তর চীন, সংযুক্ত আরব আমিরাত আর ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের জিপশেনবো কোম্পানি ইরানকে হাজার হাজার ড্রোন মোটর পাঠিয়েছে। আমিরাতের ইনফ্রাকম আর ডায়মন্ড ক্যাসেল সরঞ্জাম সরবরাহ করছে, বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট। ইরান এই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে, আমরা এটি বন্ধ করব। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মহাজের 6 ড্রোনের সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠান রাশদ। এই নিষেধাজ্ঞায় তালিকাভুক্তরা মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তাদের মার্কিন ভূমির সম্পদ বাজেয়াপ্ত হবে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এটি নিশ্চিত করেছে। কিন্তু এই চাপ কি ইরানকে থামাতে পারবে? ইরান পিছু হটছে না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্পের হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না। তেহরানের মিসাইল মেগাসিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত। আয়তুল্লাহ খামেনির একটি ইশারায় এগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন 10টি ঘাঁটির দিকে ছুটবে। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষে চীন আর রাশিয়া। চীনের সঙ্গে জোট আর রাশিয়ার সঙ্গে ড্রোন সরবরাহ ইরানকে শক্তিশালী করছে। আমরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে যাব, বলেছেন এক ইরানি কমান্ডার। ট্রাম্পের নিষেধাজ্ঞা যেন ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরান অধ্যায় শেষ করার সময় এসেছে। ইরানের ড্রোন আর পারমাণবিক স্বপ্ন ইসরায়েলের জন্য হুমকি। ট্রাম্পের সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে। ইরান যদি আমাদের বিরুদ্ধে বলয় তৈরি করে, আমরা চুপ থাকব না, বলেছেন নেতানিয়াহু। এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। এক গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, ইরান আর যুক্তরাষ্ট্র লড়লে আমরাই ভুগব। ওয়াশিংটনে এক শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন। কিন্তু ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিরোধ শান্তির বিপরীতে যাচ্ছে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের কাছে একটি প্রশ্ন। এটি কি ভয়াবহ সংঘাতের সূচনা করবে? তেহরানের রাত গভীর হচ্ছে। মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র প্রস্তুত, IRGCর চোখে সতর্কতা। ওপারে হোয়াইট হাউসে ট্রাম্পের ডেস্কে পারমাণবিক হামলার পরিকল্পনা। ইরান কি প্রথম আঘাত হানবে, নাকি ট্রাম্পের বোমারু বিমান আগে আকাশে উঠবে? পাহাড়ের ছায়ায় যেন একটা উত্তর লুকিয়ে। শান্তি না ধ্বংস, এই গল্পের শেষ এখনো অজানা। কিন্তু যখন প্রথম ক্ষেপণাস্ত্র ছুটবে, তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। কি হতে চলছে, উত্তর সময় বলে দেবে। মরুভূমির বুকে সূর্য যখন রক্তিম আভায় ডুবে যাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের এক প্রান্তে ইরানের পাহাড়ি সীমান্তে এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বাতাসে যেন শুধু ধুলোই নয়, যুদ্ধের গন্ধও ভেসে বেড়াচ্ছে। এই অঞ্চলের একমাত্র অনারব দেশ ইরান, যার ভাষা, সংস্কৃতি এমনকি ইতিহাসও আরব প্রতিবেশীদের থেকে আলাদা। বরাবরই এই ভূখণ্ডে একা দাঁড়িয়ে থাকা ইরান এবার যেন আরও বড় এক ঝড়ের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বারবার বেজে উঠছে বোমা হামলার হুমকি। তেহরানের পারমাণবিক স্বপ্নকে ধূলিসাৎ করতে তিনি বদ্ধপরিকর। কিন্তু এই গল্পে নতুন মোড় এনেছে উপসাগরীয় দেশগুলো। তারা যেন হঠাৎই ইতিহাসের পাতা উল্টে এক অভূতপূর্ব সিদ্ধান্তে এসে পৌঁছেছে, ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা। এই ঘোষণা শুধু ট্রাম্পের পরিকল্পনায় ছুরি চালিয়ে দেয়নি, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকটাকেও উল্টে দিয়েছে। ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক কখনোই মধুর ছিল না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এই দেশগুলোর সঙ্গে ইরানের দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। কিন্তু এবার যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো আকাশে ডানা মেলার জন্য প্রস্তুত, তখন এই দেশগুলো এক অদ্ভুত ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ভূমি বা আকাশসীমা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, এমনকি জ্বালানি সরবরাহ বা উদ্ধার অভিযানের জন্যও নয়। এই বার্তা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে কাতারের দোহা, আমিরাতের আবুধাবি থেকে কুয়েত সিটি, সবখান থেকেই যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, তারা এই সংঘাতে জড়াতে চায় না,
এই একটি বাক্যই যেন ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার মূলে কুঠারাঘাত করেছে। গল্পটা এখানেই শেষ নয়। ট্রাম্পের পরিকল্পনা ছিল স্পষ্ট। ইরানকে পারমাণবিক চুক্তির টেবিলে ফিরিয়ে আনতে তিনি চাপের পর চাপ সৃষ্টি করেছেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন বিমান হামলা তারই একটি অংশ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ওপর আক্রমণের মধ্যে দিয়ে তিনি তেহরানকে বার্তা দিতে চেয়েছিলেন, নতি স্বীকার করো, নয়তো পরিণতি ভোগ করো। আর এই হামলায় উপসাগরীয় দেশগুলোর সমর্থন ছিল। সৌদি আরব ও আমিরাতের ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড়েছে, জ্বালানি ভরা হয়েছে, এমনকি গোপনীয়তা বজায় রেখে অভিযান চালানো হয়েছে। গত মার্চে ওয়াশিংটনে সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের পর এই সমর্থন আরও জোরালো হয়েছিল। ট্রাম্প ভেবেছিলেন এই ঐক্য ইরানের বিরুদ্ধেও অটুট থাকবে, কিন্তু তিনি যে ভুল করেছেন তা এখন স্পষ্ট। ইয়েমেনে হামলার সময় উপসাগরীয় দেশগুলো সহনশীল ছিল, কারণ হুতিদের সঙ্গে তাদের নিজস্ব দ্বন্দ্ব রয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলা এই দেশগুলোর বাণিজ্যের জন্য হুমকি, তাই তারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা, সেটা অন্য গল্প। ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের একটি শক্তি, যার সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব অনেক দূর বিস্তৃত। উপসাগরীয় দেশগুলো জানে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে তার আঁচ তাদের ঘরেও লাগবে, তাই তারা পিছিয়ে গেছে। এই পিছু হটার ফলে ট্রাম্পের পরিকল্পনায় বড় ফাটল ধরেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কম নয়। 2টি বিমান বাহিনী রণতরী, 40,000-এর বেশি সেনা, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ঘাঁটি, এসবই ট্রাম্পের হাতে শক্তিশালী অস্ত্র। কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই ভেটো তার পরিকল্পনাকে জটিল করে তুলেছে। ইরানের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে এখন অন্য পথ খুঁজতে হবে। দূর থেকে আক্রমণ সম্ভব, কিন্তু ঝুঁকি বেশি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। তাছাড়া যদি ইরান বুঝতে পারে যে তেল সমৃদ্ধ আরব মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত নয়, তাহলে তাদের আলোচনার অবস্থান আরও শক্ত হবে। ট্রাম্প যে খেলায় জিততে চান, সেখানে ইরান হয়তো পাল্টা চাল দিয়ে জিতে যাবে। ইরানও চুপ করে নেই। তেহরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ওমানের মাধ্যমে তারা এই বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু ট্রাম্পের কানে এসব কথা ঢুকছে না। তিনি বলেছেন, ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে এমন হামলা হবে যা তারা কল্পনাও করতে পারেনি। এই হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সমরাস্ত্রের সংখ্যা বাড়ছে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান যেন ট্রাম্পের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। আকাশে যুদ্ধবিমানের গর্জন, মরুভূমিতে সেনার বুটের শব্দ, আর ইরানের পাহাড়ে লুকিয়ে থাকা প্রতিরোধের প্রস্তুতি, সব মিলিয়ে একটা ঝড়ের পূর্বাভাস। উপসাগরীয় দেশগুলোর এই ঐক্য কি ইরানকে বাঁচিয়ে রাখবে, নাকি ট্রাম্পের হাতে থাকা শক্তি শেষ পর্যন্ত সব বাধা ভেঙে দেবে? রাত গভীর হচ্ছে, আর মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের ছায়া আরও গাঢ় হয়ে উঠছে। এই গল্পের পরবর্তী অধ্যায় কি হবে তা শুধু সময়ই জানে। লোহিত সাগরের তীরে সূর্য ডুবে যাচ্ছে, জলের ওপর সোনালি আলোর ছায়া, কিন্তু দূরে একটা গভীর গর্জন, যুদ্ধজাহাজের শব্দ। ইরানের নৌবাহিনী IRGC তাদের ইস্পাতের দৈত্য নিয়ে সমুদ্রে নেমেছে। তেহরানের রাস্তায় উত্তেজনার গুঞ্জন, আকাশে বিমানের ছায়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি নির্দেশে জেগে উঠেছে ইরান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন বিমান বাহিনী রণতরীগুলো লোহিত সাগরের দিকে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মুখোমুখি হওয়ার গল্প শুধু রাজনীতির নয়, এ একটি নাটকীয় সংঘাতের প্রতীক্ষা, যেখানে আগুন আর ইস্পাতের লড়াইয়ে বিশ্ব তাকিয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যখন IRGCর নৌবাহিনীকে নির্দেশ দিলেন, তখন তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে যেন নতুন প্রাণ ফিরে এলো। ক্ষেপণাস্ত্র মজুদ চলছে, যুদ্ধজাহাজ প্রস্তুত হচ্ছে। IRGCর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেছেন, যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান লক্ষ্য, এটি সর্বোচ্চ নেতার আদেশ। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইরানের সামরিক কৌশলে যুক্ত করা হচ্ছে। 23 মার্চ লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের এই প্রস্তুতি শুধু কথায় সীমাবদ্ধ নয়। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে খামেনির দেশ। আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রে নেমে ইরান দেখিয়েছে তারা একা নয়। চীন আর রাশিয়ার সঙ্গে জোট বেঁধে তারা আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করছে। তেহরানের একজন সেনা মোহাম্মদ হোসেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর আঘাত করে আমরা জবাব দেব। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে আগামী মাসে মধ্যপ্রাচ্যে 2টি বিমান বাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন লোহিত সাগরে টহল দেবে। এর লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ঠেকানো। সম্প্রতি হুতিরা মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হুতি ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার পেছনে রয়েছেন। তিনি বলেছেন, আমাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হুতিদের থামাতে হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে উত্তেজনা বেড়েছে। ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠানো হচ্ছে। ইউএসএস কার্ল ভিনসনের যোগদানে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি আরও বাড়বে। কিন্তু এর পেছনে আরেকটি উদ্দেশ্য, ইরানকে চাপে রাখা। ট্রাম্প প্রশাসন হুতিদের পেছনে ইরানের হাত দেখছে। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, হুতিদের সাহায্য করলে পরিণতি ভুগতে হবে। মধ্যপ্রাচ্য এখন দুই পথের সামনে। ইরান আর যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে তবে শান্তি ফিরতে পারে, কিন্তু যদি এই সংঘাত বাড়ে তবে লোহিত সাগর আগুনে জ্বলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা আর নৌশক্তি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে আমেরিকার রণতরীগুলো ইরানের জন্য হুমকি। তেহরানের একজন বাসিন্দা ফাতেমা জাহরা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সম্মান রক্ষা করতে হবে। ইসরায়েল এই খেলায় আতঙ্কিত। নেতানিয়াহু জানেন, ইরান যদি হামলা করে তবে তাদের আয়রন ডোমও ব্যর্থ হতে পারে। ট্রাম্পই ইসরায়েলের আসল ভরসা। লোহিত সাগরের রাত গভীর, জলের ওপর যুদ্ধজাহাজের ছায়া, দূরে একটা বিস্ফোরণের শব্দ। এটি কি ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না মার্কিন বোমার আঘাত? তেহরানে আয়াতুল্লাহ খামেনির চোখে দৃঢ়তা, ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে পরিকল্পনার খসড়া। এই দুই শক্তির মুখোমুখি হওয়ায় বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। শান্তির শেষ সুযোগ, না যুদ্ধের প্রথম গর্জন? আগামী কোন দিকে এগোবে কেউ জানে না। ওয়াশিংটনের সকালটা ঠান্ডা। হোয়াইট হাউসের জানালা দিয়ে ভেসে আসছে কুয়াশার সাদা পর্দা। ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে একটা চিঠি, ইরানের উদ্দেশ্যে লেখা। এই চিঠি যেন শান্তির সুর বয়ে আনার প্রতিশ্রুতি, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে একটা গভীর উৎকণ্ঠা। যে ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন, সেই ট্রাম্পই এখন নরম সুর করছেন। তেহরানের দিকে তাকিয়ে তিনি যেন বুঝে গেছেন, এই খেলায় যুদ্ধ নয়, কূটনীতি হতে পারে শেষ কথা। এই গল্প শুধু রাজনীতির নয়, একটি শক্তিশালী জাতির সঙ্গে আরেকটি শক্তির মুখোমুখি হওয়ার নাটকীয় অপেক্ষার কাহিনী। 2017 সালে ক্ষমতায় এসেই ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আগুন ঝরিয়েছিলেন। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এই অভিযোগ তুলে তিনি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেন। মধ্যপ্রাচ্যে তার নীতি ছিল আগ্রাসী, ইরানকে চাপে রাখা। বিশ্লেষকরা বলেছিলেন, এতে মধ্যপ্রাচ্য অস্থির হবে। কিন্তু হঠাৎ 2025-এ এসে ট্রাম্পের সুর বদলেছে। তিনি কয়েক সপ্তাহ আগে ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে যুদ্ধ নয়, সমঝোতার কথা। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। ট্রাম্প শান্তির পক্ষে, তিনি আলোচনার মাধ্যমে সমাধান চান। চিঠিতে ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইরান আর যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতে জড়ানো উচিত নয়, আসুন আলোচনায় বসি। উইটকফ জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক কার্যক্রম নিরাপদ কিনা তা যাচাই করতে চান। একই সঙ্গে নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ইরানকে আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তেহরান এই চিঠিকে হুমকি হিসেবে দেখছে, তারা প্রত্যাখ্যান করেছে। উইটকফ বলেন, এটা হুমকি নয়, বৈরিতা কমানোর চেষ্টা। তেহরানের পাহাড়ি ঘেরা শহরে বাতাসে উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক বক্তৃতায় ট্রাম্পকে সতর্ক করে বলেছেন,
যারা ইরানের ক্ষতি করতে চায় তাদের জোরালো চপটাঘাত করা হবে। আমরা কোনো ছাড় দেব না। তার কথায় ফুটে উঠেছে ইরানের অটল দৃঢ়তা। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ট্রাম্পের হুমকিকে উপহাস করে বলেছেন, ভয় দেখিয়ে ইরানকে বশ করা যাবে না। আমাদের নৌবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। যে কোনো হুমকি আমরা ধ্বংস করব। ইরানের এই অবস্থান নতুন নয়। গত 2 দশক ধরে তারা পশ্চিমা চাপের মুখে দাঁড়িয়ে আছে। নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও তাদের সামরিক শক্তি কমেনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে এখন গোপন পারমাণবিক শক্তি থাকতে পারে, আর তাই ট্রাম্পের সুর নরম হওয়ার পেছনে ভয়ের একটা দিক আছে। কেন হঠাৎ এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে ট্রাম্প বুঝেছেন ইরানের সঙ্গে যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যের নতুন আগুন। ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর গাজার হামাস ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। ইরান যদি পুরো শক্তি নিয়ে যুদ্ধে নামে তবে আমেরিকার জন্য তা ব্যয়বহুল হবে। উইটকফ বলেন, আমরা সামরিকভাবে এগিয়ে আছি, কিন্তু কূটনীতি দিয়ে সমাধান সম্ভব। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাম্পের চিঠিতে ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ার কথা বলা হয়েছে। তবে ইসরায়েল এতে খুশি নয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিয়ে আসছিলেন ইরানের ওপর হামলার জন্য, কিন্তু ট্রাম্পের এই ইউটার্নে তিনি হতাশ। তেল আবিবের একজন বাসিন্দা ইয়ারন লেভি বললেন, আমরা ট্রাম্পের ওপর ভরসা করেছিলাম, কিন্তু তিনি যদি ইরানের সঙ্গে সমঝোতা করেন, আমরা কি করব? উইটকফ জানিয়েছেন, ইরান আর যুক্তরাষ্ট্র গোপনে আলোচনা চালাচ্ছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে 2 পক্ষ যোগাযোগ করছে। তবে এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ইরানের জনগণ ট্রাম্পের প্রতি ভরসা করতে প্রস্তুত নয়। তেহরানের একজন দোকানদার হাসান রেজা বললেন, আমরা শান্তি চাই, কিন্তু আমেরিকা আমাদের উপর এত নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের কথা কিভাবে বিশ্বাস করব? অন্যদিকে ইরানের সামরিক প্রস্তুতি থামেনি। তাদের ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে, নৌবাহিনী জলপথে শক্তি দেখাচ্ছে। খামেনির বক্তৃতার পর জনগণের মধ্যে উদ্দীপনা বেড়েছে। একজন তরুণ আলী হোসেন বললেন, ট্রাম্প যদি আমাদের সম্মান করে আমরা আলোচনা করব, কিন্তু হুমকি দিলে আমরা লড়ব। ট্রাম্পের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি আনবে না নতুন সংঘাতের জন্ম দেবে? বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে ট্রাম্পকে আরও অনেক পথ হাঁটতে হবে। তেহরান এই প্রস্তাবে রাজি না হলে যুদ্ধের সম্ভাবনা থেকেই যায়। ইসরায়েলও চুপ থাকবে না। তারা ইরানকে তাদের প্রধান শত্রু মনে করে। তেহরানের রাত গভীর হচ্ছে। পাহাড়ের ছায়ায় শহরটা নিঝুম। হঠাৎ দূরে একটা শব্দ। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না আমেরিকার পাল্টা হামলার আগমন? ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে আরেকটি চিঠি লেখা হচ্ছে। এই চিঠি শান্তির শেষ সুযোগ না যুদ্ধের প্রথম পদক্ষেপ, কেউ জানে না। ইরানের হুঙ্কার আর ট্রাম্পের নরম সুরের এই খেলায় বিশ্ব তাকিয়ে আছে। এক নাটকীয় অপেক্ষা, যেখানে শান্তির স্বপ্ন আর যুদ্ধের ছায়া একসঙ্গে নাচছে। শেষটা কি হবে তা সময় বলে দেবে। তেল আবিবের সকালটা শান্ত ছিল। ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল। স্থানীয় সময় 7:30টা। জেরুজালেম থেকে তেল আবিব। একের পর এক শহরে সাইরেন বেজে উঠল, যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে। রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো, দোকানের শাটার নামতে শুরু করলো, আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল। ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া। এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠীর হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। এক নাটকীয় সকাল, যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হুথিদের এই আক্রমণ গত 5 দিনে চতুর্থবারের মতো ঘটল। এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা 3 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি।
কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক ছিলাম, হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায়? বেন গুরিয়ন বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান বাতিল হয়েছে, যাত্রীরা আটকে পড়েছেন। একজন যাত্রী ইয়ারন লেভি বললেন, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। হুথিরা কেন এই হামলা চালাচ্ছে? তাদের দাবি, এটি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না, ইসরায়েলকে জবাব দিতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য বাড়াবো, বেন গুরিয়ন বিমানবন্দরই শেষ নয়। গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যার মধ্যে হুথিরাও আছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। গত 5 দিনে 4টি হামলা তারই প্রমাণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত। রোববারের হামলায়ও তারা সফলভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন, আমরা শান্তিতে ঘুমোতে পারি না, প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত। আইডিএফের একজন কর্মকর্তা বলেন, আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে, কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে, তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে। হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটিতে আমেরিকান বিমান হামলায় 53 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায় তারা কঠোর পরিণতি ভোগ করবে। অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তারা 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নীরবতা। সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে, কিন্তু তাদের চোখে প্রশ্ন, এই ভয় কবে শেষ হবে? জেরুজালেমের একজন দোকানদার ডেভিড বেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। গাজার যুদ্ধ যতদিন চলবে, হুথিদের হামলাও ততদিন থামবে না, এই বার্তা স্পষ্ট। তেল আবিবের সন্ধ্যা নামছে, আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু শহরের আলো এখনো জ্বলছে। দূরে কোথাও একটা বিমানের শব্দ। এটি কি ইসরায়েলি বিমান, নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন? কেউ জানে না। হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে। গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে। এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না,
কিন্তু একটা কথা স্পষ্ট, যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না। বৈরুতের আকাশে সূর্য ডুবে যাচ্ছে। সন্ধ্যার নরম আলো শহরের ধ্বংসস্তূপের উপর পড়ে এক অদ্ভুত ছায়া ফেলেছে। দূরে কোথাও একটা সাইরেন বেজে উঠল, তীক্ষ্ণ, কর্কশ। এ যেন শুধু শব্দ নয়, একটা অশনি সংকেত। লেবাননের মাটিতে আবারও যুদ্ধের গন্ধ, আবারও রক্তের আভাস। গত কয়েক মাসে যে শান্তি এসেছিল, যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা যেন এখন কাগজের নৌকার মতো ভেঙে পড়ছে। ইসরায়েলের বিমান গর্জন আর রকেটের শব্দে লেবাননের জনগণ আবারও সেই পুরনো ভয়ের মুখোমুখি। প্রধানমন্ত্রী নোয়াফ সালামের কণ্ঠে ফুটে উঠেছে ক্রোধ আর দৃঢ়তা। তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই গল্প শুধু একটি দেশের নয়, একটি জাতির বেঁচে থাকার সংগ্রামের কাহিনী। 27 নভেম্বর 2024, একটি তারিখ যা লেবাননের জনগণের জন্য আশার প্রতীক হয়ে উঠেছিল। দীর্ঘ 14 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলের উপর একের পর এক রকেট হামলা চালিয়েছিল। জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুত থেকে শুরু করে দক্ষিণের শহরগুলোতে বোমা ফেলে ধ্বংসযজ্ঞ চালায়। হাজার হাজার মানুষ প্রাণ হারায়, লাখো লাখো মানুষ গৃহহীন হয়। কিন্তু নভেম্বরের সেই চুক্তি একটা শ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছিল। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। ইসরায়েলি বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রাখে। গত 28 জানুয়ারি দক্ষিণ লেবাননের নাবাতিহে বিমান হামলায় 24 জন আহত হয়। এরপর 8 ফেব্রুয়ারি পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতায় ড্রোন হামলায় 6 জন নিহত হন, আহত হন 15 জন। ইসরায়েলের দাবি তারা শুধু হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে, কিন্তু ধ্বংস হয়েছে শত শত স্থাপনা, হারিয়েছে নিরীহ জীবন। শনিবার 22 মার্চ 2025 সকালের নরম আলো যখন লেবাননের পাহাড়ে ছড়িয়ে পড়ছিল, তখনই আকাশে শোনা গেল রকেটের শব্দ। লেবানন থেকে ইসরায়েলের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় 3টি রকেট তারা প্রতিহত করেছে, বাকি 2টি লেবাননের ভূখণ্ডেই পড়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি, কিন্তু ইসরায়েলের জন্য এটা যথেষ্ট ছিল। সারা দেশে সাইরেন বেজে উঠল, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, কে হামলা করেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। লেবাননের ভূখণ্ড থেকে যে কোনো আক্রমণের জন্য লেবানন সরকারই দায়ী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও কঠোর ভাষায় বললেন, এর জবাব কঠিন হবে, আমরা পাল্টা আঘাত করব। ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলো প্রতিশোধ নিতে। বৈরুতের সরকারি ভবনে প্রধানমন্ত্রী নোয়াফ সালামের চোখে আগুন। তিনি জানেন ইসরায়েলের হামলা আর রকেটের জবাবে তার দেশ এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তিনি জাতির উদ্দেশ্যে বললেন, ইসরায়েল আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বাধীনতা আর আত্মমর্যাদার উপর আঘাত এলে আমরা চুপ থাকব না। তিনি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। যুদ্ধ আর শান্তির সিদ্ধান্ত আমরা নেব, অন্য কেউ নয়, তিনি ঘোষণা করলেন। লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়ছে। সেখানে ইসরায়েলি সেনা এখনও 5টি স্থানে অবস্থান করছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, প্রধানমন্ত্রী সালাম সতর্ক করে বলেছেন, এই হামলা আমাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এটা আমাদের জনগণের জন্য দুর্দশা নিয়ে আসবে। তিনি জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। বৈরুতের রাস্তায় একজন ফল বিক্রেতা আহমেদ হোসেন বললেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই, কিন্তু ইসরায়েল যদি আমাদের ওপর বোমা ফেলে আমরা কি চুপ করে থাকব? দক্ষিণ লেবাননের এক তরুণী লায়লা বললেন,
আমার পরিবার গত যুদ্ধে সব হারিয়েছে। আবার সেই দিন ফিরে এলে আমরা লড়ব। জনগণের এই কণ্ঠে ফুটে উঠেছে ভয়, কিন্তু তার সঙ্গে রয়েছে এক অদম্য সাহস। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল সতর্ক করে বলেছে, এই সহিংসতার সম্ভাব্য বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন করছে। উভয় পক্ষকে চুক্তি মেনে চলতে হবে। কিন্তু ইসরায়েলের অবস্থান স্পষ্ট, তারা হিজবুল্লাহকে পুনরায় শক্তি সঞ্চয় করতে দেবে না। অন্যদিকে লেবানন বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। লেবাননের জনগণ এখন দুই পথের সামনে দাঁড়িয়ে। একদিকে শান্তি, যা এখন ভঙ্গুর আর অনিশ্চিত, অন্যদিকে যুদ্ধ, যা ধ্বংস আর দুর্দশা নিয়ে আসবে। প্রধানমন্ত্রী সালামের কথায় ফুটে উঠেছে সেই দ্বিধা। তিনি শান্তি চান, কিন্তু প্রস্তুত যুদ্ধের জন্য। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর লেবাননের আকাশে আবারও যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে। বৈরুতের রাত গভীর হচ্ছে। দূরে একটা বিস্ফোরণের শব্দ, আকাশে ধোঁয়ার রেখা। লেবাননের মাটি যেন আবারও কাঁপছে। এ এক নাটকীয় মুহূর্ত, যেখানে শান্তির স্বপ্ন ভেঙে যাচ্ছে আর সংঘাতের ছায়া গাঢ় হয়ে উঠছে। এই গল্পের শেষ কি হবে তা এখনো অজানা, কিন্তু লেবাননের জনগণ জানে তারা হারবে না। তাদের রক্তে মিশে আছে সংগ্রাম, তাদের হৃদয়ে জ্বলে আছে আশা। তেহরানের রাস্তায় বাতাস যেন আজ আরও উত্তপ্ত, আরও ভারী। পারস্য উপসাগরের এই প্রাচীন ভূমিতে একটা গুঞ্জন, একটা প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে। দূর থেকে মনে হয় এ যেন কেবল বাতাসের খেলা নয়, বরং এক জাতির অটল সংকল্পের শব্দ। বিশ্ব যখন শক্তির পাহাড় গড়ে তুলছে, যুক্তরাষ্ট্র তখন তার কূটনৈতিক হাতিয়ার দিয়ে ইরানকে চেপে ধরতে চাইছে। ঠিক তখনই ইরানের মাটি থেকে উঠে এসেছে এক নির্ভীক কণ্ঠ, আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ। তিনি শুধু একজন নেতা নন, তিনি যেন এক জাতির আত্মার প্রতীক। পার্সিয়ান নববর্ষের বক্তৃতা শুধু ইরানের জনগণের জন্য নয়, বিশ্বের কাছে এক জোরালো বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই গল্প শুধু রাজনৈতিক নয়, এই এক মানবিক সংগ্রামের কাহিনী, যেখানে সত্য আর শক্তির লড়াই চলছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য হুমকি। কিন্তু ইরানের জনগণ এই অভিযোগকে মিথ্যার পাহাড় বলে আখ্যায়িত করেছে। তেহরানের রাজপথে, বাজারে, চায়ের দোকানে একটাই কথা, আমরা কখনো মাথা নত করব না। এই কথার পেছনে রয়েছে ইতিহাসের সাক্ষ্য। 1979 সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে আজ পর্যন্ত ইরান বারবার প্রমাণ করেছে তারা চাপের কাছে হার মানে না। নওরুজের বক্তৃতায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি তারা আমাদের জাতির বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেয়, তবে তারা তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। আমরা কখনো যুদ্ধ শুরু করি না, কিন্তু আমাদের আত্মমর্যাদার উপর আঘাত এলে আমরা চুপ থাকব না। তার এই কথায় যেন পুরো জাতি একসঙ্গে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ভীতি বা হুমকি আমাদের কাছে কোনো কাজে আসবে না। আমরা একা নই, বিশ্বের প্রতিবাদী জাতিগুলো আমাদের সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্র যখন নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে দাবি করে, তখন ইরানের নেতৃত্ব তাদের এই দ্বিচারিতার কথা তুলে ধরেছে। ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ওয়াশিংটনের নীরবতা বিশ্বের কাছে আর গোপন নেই। খামেনি তার বক্তৃতায় বলেন, একদিকে তারা ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলাকে সমর্থন করে, অন্যদিকে বিশ্ব শান্তির কথা বলে। এই দ্বিমুখী নীতি আমরা কখনো মেনে নেব না। ইরানের এই অবস্থান শুধু তাদের নিজেদের জন্য নয়, বিশ্বের সেই সব জাতির জন্যও যারা ন্যায়ের পথে লড়ছে। তেহরানের রাস্তায় একজন সাধারণ দোকানদার হাসান আলী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বাধীনতার উপর হাত পড়লে আমরা চুপ থাকব না। আমাদের নেতা আমাদের শক্তি, আমাদের গর্ব। এই কথাই যেন ইরানের প্রতিটি নাগরিকের হৃদয়ের কথা ফুটে ওঠে। ইরানের প্রতিরোধ শুধু কথায় সীমাবদ্ধ নেই। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সায়েদ ইরাভানি একটি শক্তিশালী চিঠি পাঠিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে সন্ত্রাসবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। কিন্তু এই অভিযোগ
সম্পূর্ণ ভিত্তিহীন। এটা শুধুই তাদের নিজেদের অপরাধ থেকে দৃষ্টি সরানোর কৌশল। এই চিঠি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করেন এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের একটি শক্ত পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে সত্য কখনো চাপা পড়ে না। যুক্তরাষ্ট্র যতই চাপ সৃষ্টি করুক, আমরা আমাদের অধিকারের জন্য লড়ব। এই কথায় ইরানের জনগণের মনোবল আরও শক্তিশালী হয়ে ওঠে। ইরানের এই লড়াই শুধু তাদের নিজেদের নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোর প্রতিবাদী গোষ্ঠীগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। তেহরানের একটি সমাবেশে এক তরুণী ফাতেমা জাহরা বলেন, আমরা শুধু ইরানের জন্য লড়ছি না, আমরা সেই সব মানুষের জন্য লড়ছি যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না। এই কথায় ইরানের আদর্শের গভীরতা প্রকাশ পায়। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরু তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র তার মিত্ররা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। সেখানে ইরান একটি বিকল্প শক্তি হয়ে উঠছে। তবে এই পথ সহজ নয়। পশ্চিমা মিডিয়া বরাবর ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের জনগণ বলছে, আমরা সত্যের পক্ষে আছি, আর সত্য একদিন জয়ী হবেই। ইরান বরাবর বলে আসছে তারা যুদ্ধ চায় না, তাদের লড়াই শান্তি ও ন্যায়ের জন্য। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমাদের স্বাধীনতার ওপর আঘাত এলে আমরা প্রতিরোধ করব। এই বার্তা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ইরান প্রমাণ করছে শক্তি শুধু অস্ত্রে নয়, সাহস ও সত্যের ওপর ভর করে দাঁড়ানোতেই থাকে। তেহরানের সন্ধ্যা নামছে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, রাস্তায় মানুষের ভিড়, তবু একটা শান্তি। এই শান্তির মাঝেই লুকিয়ে আছে ইরানের অটল দৃঢ়তা। তারা জানে এই লড়াই শুধু তাদের নয়, এই পৃথিবীর সেই সব মানুষের যারা সত্যের জন্য লড়তে চায়। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু ইরানের আদর্শের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠছে। এই এক নাটকীয় গল্প, যেখানে শেষটা এখনো লেখা হয়নি, কিন্তু শুরুটা বলছে সত্যের জয় অনিবার্য। আকাশে পূর্ণিমার ম্লান আলো। হঠাৎ তেহরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে জ্বলে উঠল সাদা লাল সতর্কবার্তার আলো। নিস্তব্ধতা ভেঙে কমান্ড সেন্টারে বেজে উঠল ফোনের তীক্ষ্ণ আওয়াজ। ঘরের ভেতরে টেবিল ঘিরে বসা উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখ গম্ভীর, দৃষ্টি উদ্বিগ্ন। ফোন তুলে একজন কড়া কণ্ঠে আদেশ দিলেন, সমস্ত ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় আনো, এখনই। তারপরই শুরু হলো প্রচণ্ড তৎপরতা। সৈন্যদের ছোটাছুটি, সরঞ্জাম সজ্জিত করার ধাতব শব্দ, কম্পিউটারের স্ক্রিনে লাল রঙের অ্যালার্ম। পুরো ঘাঁটিতে যেন ঝড় বয়ে গেল। ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি সক্রিয় করে তুলল তাদের 13,500টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পুরনো স্কাড, জেল জালের মতো ধ্বংসাত্মক অস্ত্রের বিশাল ভাণ্ডার, যার সংখ্যা 1 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত অনুমান করা হয়। তেহরানের আকাশে যেন রক্তিম আভাস, একটি যুদ্ধের প্রলয়ঙ্কারী ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। বিপ্লবী গার্ড, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা এই বাহিনী মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। তাদের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ফাতে 110 এবং শাহাব 3 সরাসরি ইউরোপ বা ইসরায়েলের হৃদয়ে আঘাত হানতে পারে। কিন্তু কেন এই মুহূর্তে সতর্কতা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। ইয়েমেনের হুথিদের উপর একের পর এক হামলার নির্দেশ দিচ্ছেন। ট্রাম্প বলেছেন, হুথিদের বেরোনো বুলেটকে ইরানের বুলেট হিসেবেই আমি দেখব। এছাড়া গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলের উত্তেজনা চরমে। নেতানিয়াহু ইরানের পারমাণবিক প্রকল্পকে অস্তিত্বের হুমকি বলে ঘোষণা দিয়েছেন। গোপন এক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির খবরও মিডিয়ায় ছড়িয়েছে, যদিও তেল আবিব তা অস্বীকার করে। 2018 সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ইরান পশ্চিম সম্পর্কের বরফ জমে আছে।
ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণকে আরও অগ্ন্যুৎপাতের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের আবেদন, সংযমী একমাত্র পথ। সৌদি আরব নীরব নয়, তাদের ড্রোন ও স্যাটেলাইট চোখ রাখছে তেহরানের দিকে। তেহরানের পথে ঘাটে চাপা আতঙ্ক। এক কনিষ্ঠ সেনা কর্মকর্তা মুখে লড়াইয়ের প্রস্তুতির গাম্ভীর্য, বললেন, জীবনের বিনিময়ে দেশ রক্ষা করব। কিন্তু বাজারের দোকানদার জাভেদের কণ্ঠে হতাশা। যুদ্ধ মানেই বাড়িঘর ছেড়ে পালানো। আমরা কি ৮০-র ইরাক ইরান যুদ্ধের বিভীষিকা আবার দেখব? এক শিক্ষিকা, যিনি নাম গোপন রাখতে চান, বললেন, আমার শিশুরা স্কুলে যাচ্ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি অন্ধকার? সামরিক বিশেষজ্ঞ ডক্টর ফারহাদ আব্বাসের মন্তব্য, ইরান বার্তা দিচ্ছে, আমরা অপ্রতিরোধ্য। কিন্তু এই শক্তি প্রদর্শন যদি ভুল বোঝাবুঝিতে রূপ নেয়, পরিণতি হবে অকল্পনীয়। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক নেগিন পারুস্তো সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের গতিপথ এখন এক সূক্ষ্ম দড়ির ওপর। সামান্য ঝাঁকুনি বিশ্ববাজারে তেলের দামকে $200 ঠেলে দিতে পারে। সামরিক ঘাঁটিতে এখনও চলছে ক্ষেপণাস্ত্রের টার্গেটিং সিস্টেম চেক। তেহরানের আকাশে সন্ধ্যা নামছে লাল কালো মেঘে ঢেকে। বিশ্বজুড়ে নিউজ চ্যানেল, কূটনৈতিক মহল, সামাজিক মাধ্যম সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, এই প্রস্তুতি কি কেবলই কূটনৈতিক চাপ তৈরি করার নাটক, নাকি আসন্ন ধ্বংসের মুখবন্ধ? ইতিহাস সাক্ষী, যুদ্ধ কখনো সমাধান দেয়নি, বললেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা ইয়াজদানি। কিন্তু ক্ষেপণাস্ত্রের নিশানা তো ইতিহাসের পাতায় আটকে থাকে না, সেটি তাক করে আছে ভবিষ্যতের দিকে। আজ রাতের তেহরানে রক্তিম সূর্যাস্তে যেন লুকিয়ে আছে ধ্বংসের ভোরের সম্ভাবনা। তেহরান 2025, রাত গভীর। শহরের বাতাসে উত্তেজনার গন্ধ, যেন বড় কিছু আসন্ন। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে আলো জ্বলছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে নীরব অথচ স্পষ্ট এক আলোচনা। যুক্তরাষ্ট্র কি এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে? ওয়াশিংটন থেকে আসা বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার কণ্ঠে ছিল চরম হুমকি, তোমাদের সময় শেষ, তোমাদের হামলা বন্ধ করতে হবে এখনই, যদি না করো তাহলে এমন ধ্বংস নেমে আসবে যা আগে কখনো দেখোনি। ট্রাম্পের বক্তব্য শুধু হুতিদের উদ্দেশ্যে ছিল না, তিনি সরাসরি ইরানকেও সতর্ক করে বলেছেন, হুতিদের প্রতি সমর্থন বন্ধ করো এখনই। আমেরিকাকে হুমকি দিও না, আমাদের প্রেসিডেন্টকে হুমকি দিও না, যদি দাও তাহলে চরম মূল্য দিতে হবে। ইসরায়েল সম্প্রতি গাজার উপর নতুন করে অবরোধ জারি করে। তখন এর প্রতিক্রিয়ায় হুতি বিদ্রোহীরা রেড সি বা লোহিত সাগরকে অবরোধের ঘোষণা দেয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। বিশ্বের 12% বাণিজ্য এই পথ দিয়ে সম্পন্ন হয়, যার মধ্যে রয়েছে তেল ও গ্যাস পরিবহন। হুতিরা দাবি করে, যদি গাজার নিরীহ জনগণের উপর নিষেধাজ্ঞা জারি থাকে, তাহলে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকেও এর মূল্য দিতে হবে। তারা একাধিকবার ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে, যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং ইতিমধ্যে হুতিদের উপর ড্রোন হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এরই মধ্যে চালানো হয়েছে সে ড্রোন হামলাও। ওয়াশিংটন থেকে পাঠানো সামরিক বার্তায় বলা হয়েছে, আমাদের জাহাজে হামলা হলে আমরা প্রতিশোধ নেব। এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এ সংঘাত কেবল হুতিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে, কারণ হুতিরা ইরানের সামরিক ও কৌশলগত সমর্থন পেয়ে থাকে। তেহরান থেকে আসা বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না। যারা আমাদের আঞ্চলিক মিত্রদের টার্গেট করবে, তারা নিজেরাই শাস্তি ভোগ করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস
IRGS এরই মধ্যে হুতিদের সমর্থনে সামরিক সরঞ্জাম সরবরাহ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। তেহরানের উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হুতিদের আক্রমণ করে তাহলে তাদের জন্য এই অঞ্চল দুঃস্বপ্নে পরিণত হবে। বিশ্বের কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এ সংঘাত কি যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দেবে? রাশিয়া ও চীন এরই মধ্যে হুতি বিদ্রোহীদের উপর হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছে এই অঞ্চলে শান্তি প্রয়োজন, সামরিক অভিযান নয়। ইসরায়েল মনে করছে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জরুরি, কারণ তারা লোহিত সাগরে ইসরায়েলের বাণিজ্যিক পথ বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে সৌদি আরব উদ্বিগ্ন, কারণ তারা চায় না যে এ যুদ্ধ তাদের সীমান্তে এসে পৌঁছাক। বিশ্লেষকরা বলছেন, একটি ভুল সিদ্ধান্ত এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে। তেহরানের এক কূটনৈতিক বিশেষজ্ঞ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে চিন্তার ছাপ। তিনি বিড়বিড় করে বললেন, এই অঞ্চলে আগুন জ্বলছে, কিন্তু প্রশ্ন হলো এই আগুন কি নেভানো যাবে নাকি আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হবে? একজন মার্কিন সেনা কর্মকর্তা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের স্বার্থের বিপক্ষে আঘাত আসলে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। তেহরান, ওয়াশিংটন, রিয়াদ, মস্কো, বিশ্বের কূটনৈতিক মহল এখন শঙ্কিত। যদি উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয় তাহলে এটি শুধু হুতিদের বিরুদ্ধে নয়, বরং এটি হবে যুক্তরাষ্ট্র বনাম ইরান একটি বহুমাত্রিক সংঘাতের সূচনা। তাহলে কি সত্যি আরেকটি যুদ্ধ আসন্ন, নাকি শেষ মুহূর্তে কূটনীতিক সংঘর্ষকে থামাবে? বিশ্ব তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল, কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। তেহরানের আকাশ ঝলমলে, কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে। চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে, কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয়, এটা প্রস্তুতির এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা। আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা। বাইরে বিশাল শহর, যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। পাশের দেয়ালে টাঙানো আছে 1980 সালের ইরাক ইরান যুদ্ধের ছবি। সেই যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন, আজও ঠিক তেমনই। একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন, কড়া সালাম দিলেন, গভীর কণ্ঠে বললেন, আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ। খামেনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলায় কোনো উচ্চস্বরে হুঙ্কার নেই, কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি। ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। আমরা ইতিহাস দেখেছি, আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটা একটি চেতনা, এটা একটি প্রতিরোধের প্রতীক। ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। দেশটির চারপাশে পর্বতমালা, মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের পশ্চিমে জাগ্রোস পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার এবং উচ্চতা 14,000 ফুটেরও বেশি। এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। 1980 সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল, তখন ইরাকি বাহিনী 2 বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি। আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা। ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি, যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। ইতিহাস বলে, যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি। উত্তরে ইরান সংলগ্ন কাস্পিয়ান সাগর, যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের 25% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা। এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয়, বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে। আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না, যা শত্রুকে দুর্বল করে ফেলবে। এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে। ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বাহিনী। দেশটির কাছে প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে কিছু মিসাইল পাল্লা ২,০০০ কিলোমিটারের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ 1 হাইপারসোনিক মিসাইল, যা মাত্র ৩৩৬ সেকেন্ডের ৮৭০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা। ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডেড ড্রোন তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি। ইরান তার মিসাইল, ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরান সরাসরি যুদ্ধে যাওয়ার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে। লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে। হিজবুল্লাহর কাছে ৪০,০০০ থেকে ১,২০,০০০ রকেট ও মিসাইল রয়েছে, যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি। সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে। ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে ৬০% অতিক্রম করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব। তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। খামেনি বহুবার বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব। তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে, কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পশ্চিমা বিশ্ব কি ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে? ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য, আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, কিন্তু কেউই সফল হয়নি। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ, অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ। পাহাড়, মরুভূমি, সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ, যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। খামেনি চোখ বড় করলেন, মৃদুস্বরে বললেন, যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব। আমাদের শিকড় অনেক গভীরে পোতা। ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে। এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন, যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা। তেহরানের আকাশে তখন সন্ধ্যা নামবে।
প্রেসিডেন্ট প্রাসাদের গম্বুজের উপর সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে। শহরের এক প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আলোচনায় ব্যস্ত, অন্য প্রান্তে রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মুখ, গভীর, দৃঢ়, আত্মবিশ্বাসী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা জানি তারা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করবে না, তাই এই আলোচনা প্রস্তাব নিছক প্রতারণা ছাড়া কিছু নয়। ট্রাম্পের পাঠানো চিঠি মাত্র কয়েক ঘন্টা আগে খামেনির কাছে পৌঁছায়, তবে উত্তর দিতে সময় নিলেন না তিনি। আয়াতুল্লাহ আলী খামেনির একটিমাত্র বক্তব্য উল্টে দিল মার্কিন কূটনৈতিক চাল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানকে হয় চুক্তিতে আসতে হবে, না হয় সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক সমঝোতার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হাতে চিঠিটি পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস। তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খামেনির বক্তব্য প্রচারিত হলো, আমরা জানি তারা প্রতিশ্রুতি মানবে না, তাহলে আলোচনা করব কেন? এই আলোচনার প্রস্তাব জনগণের সামনে একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়। খামেনির বক্তব্যের মূল পয়েন্ট ছিল মূলত তিনটি কারণে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড বিশ্বাসযোগ্য নয়। 1. 2015 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে এসেছে। 2. ট্রাম্প প্রশাসন ক্রমাগত নতুন শর্ত চাপিয়ে দিতে চায়। 3. নতুন আলোচনার আড়ালে ইরানকে আরও চাপে ফেলার চেষ্টা চলছে। খামেনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যদি আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না, কিন্তু আমরা নিজেরাই তা চাই না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে অনেক বেশি। ইসরায়েল বহুবার বলেছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাব। কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে উভয়েই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। কিন্তু খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি কেউ ভুল পদক্ষেপ নেয় আমেরিকা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইরানকে দ্বৈত কৌশলে ফাঁদে ফেলতে চাইছে। একদিকে আলোচনার হাত বাড়ানো, অন্যদিকে সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা। কিন্তু খামেনির শক্ত অবস্থান স্পষ্ট করে দিল যে তেহরান কোনো ধরনের মার্কিন কৌশলের ফাঁদে পা দেবে না। আমেরিকাকে পাল্টা চাপে রাখতে ইরান কিছু কৌশল অবলম্বন করছে। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যাতে আলোচনা না করেও ট্রানজিট সুবিধা থাকে। চীনের সঙ্গে জ্বালানি চুক্তি বাড়িয়েছে, যাতে মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমানো যায়। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করেছে, যাতে সামরিক হুমকির মোকাবেলা করা যায়। তেহরানের রাত গভীর হচ্ছে, কূটনৈতিক মহলে আলোচনা চলছে। ট্রাম্পের চিঠির জবাব এত দ্রুত প্রত্যাখ্যান করায় ইরান আসলে কী বার্তা দিল? এক বিশ্লেষক মন্তব্য করলেন, এই প্রত্যাখ্যান শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের জন্য এক কড়া বার্তা। ইরান এখন আলোচনার জন্য নয়, প্রতিরোধের জন্য প্রস্তুত। এক প্রবীণ কূটনৈতিক জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ট্রাম্পের চিঠির কালি শুকানোর আগেই খামেনি উত্তর দিয়ে দিলেন। বিশ্ব রাজনীতিতে এমন জবাব বিরল। বাইরে তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। হয়তো এই উজ্জ্বলতাই আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিরোধ, সাহস আর শক্তির প্রতীক। তেহরানের আকাশে সন্ধ্যা নামছে, বাতাসে চাপা উত্তেজনা। রাজধানীর কেন্দ্রীয় অর্থনৈতিক কার্যালয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ইরান নতুন বিশাল তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি NIOC আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, দেশের অভ্যন্তরে অপরিশোধিত তেলক্ষেত্র পাওয়া গেছে, যার মজুদ প্রায় 20 বিলিয়ন ব্যারেল।
এই ঘোষণার অর্থনৈতিক ও কৌশলগত তাৎপর্য বিশাল। এই আবিষ্কার ইরানের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তাকে আরও দৃঢ় করবে এবং মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে। তবে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, এই সম্পদ ইরান কতটা ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে এই তেল বাণিজ্যিকভাবে কাজে লাগানো আদৌ সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে নতুন তেলের মজুদের বর্তমান বাজার মূল্য প্রায় $346 বিলিয়ন। কিন্তু এই সম্পদ ব্যবহার করতে গেলে ইরানকে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা অস্বীকার করার উপায় নেই। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রফতানি ইতোমধ্যে ব্যাপকভাবে সীমিত হয়ে গেছে। এনআইওসি এর অনুসন্ধান বিভাগের প্রধান মহিউদ্দিন জাফরি জানিয়েছেন, তেলের মজুদ এমন সব অঞ্চলে পাওয়া গেছে যা আগে অজানা ছিল। তবে তিনি এর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে রাজি হননি। এই তেল অনিয়মিত বা আনকনভেনশনাল ওয়েল বলে উল্লেখ করা হয়েছে, যা সম্ভবত শেল ওয়েল। 2017 সালে ইরান প্রথমবার শেল তেলের সন্ধান পেয়েছিল লোরিস্তান প্রদেশের গালিকু পর্বতের কাছে। নতুন সন্ধান পাওয়া তেলের প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠলেও ইরান দাবি করছে তারা ইতোমধ্যে এ ধরনের তেল নিষ্কাশনের জন্য দেশীয় প্রযুক্তি তৈরি করেছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তারা ইতোমধ্যে শেল ওয়েল নিষ্কাশনের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে পাইলট প্রকল্প পরিচালনা করেছে। শেল তেল নিষ্কাশনের জন্য প্রয়োজন হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি, যা সাধারণত পশ্চিমা কোম্পানিগুলোর উপর নির্ভরশীল। কিন্তু ইরান বলছে তারা দেশীয় পদ্ধতি তৈরি করেছে যা তাদের তেল উৎপাদন সক্ষমতা বাড়াবে। নতুন এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে সফল হলে নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ইরান তার জ্বালানি উৎপাদন বহুগুণ বাড়াতে পারবে। ইরানের আবিষ্কৃত এই নতুন তেলক্ষেত্র শুধু দেশীয় চাহিদা পূরণে নয়, বরং ভবিষ্যতে চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে রপ্তানি করার সুযোগ এনে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, নতুন এই তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভূরাজনৈতিক জটিলতা তৈরি করবে। ইরানের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরান বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গে তেল বাণিজ্য করতে পারছে না। বিশেষ করে সুইফট আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানকে কার্যকরভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যা তাদের জন্য বৈদেশিক বিনিয়োগ এবং লেনদেন কঠিন করে তুলেছে। শেল তেল উত্তোলনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়, যা সাধারণত পশ্চিমা দেশগুলোর কাছে রয়েছে। ইরান যদি নিজস্ব প্রযুক্তি যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারে, তবে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে শেল তেল উত্তোলন সক্ষমতা অর্জন করতে পারবে। নতুন তেলের সন্ধান মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি এই তেল উত্তোলন শুরু করে, তবে তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে। চীন ও ভারত যদি ইরানের সঙ্গে সরাসরি তেল কেনার চুক্তি করে, তবে এটি মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা হ্রাস করবে। রাশিয়া ও ইরানের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও বাড়বে, কারণ উভয় দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার। তেহরানের অর্থনৈতিক অঞ্চলে আলো এখনও জ্বলছে। সরকারি ভবনগুলোর কাঁচের জানালার ওপাশে আলো আঁধারির মাঝে নীরব বৈঠক চলছে। বিশ্লেষকরা টেবিলে ছড়িয়ে রেখেছেন নথিপত্র, তেলক্ষেত্রের মানচিত্র আর বাজারের সম্ভাবনার চিত্র। এই আলোচনার মাঝেই দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। রাতের আকাশে ছড়িয়ে থাকা তারাগুলো যেন নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। রাস্তায় এক বৃদ্ধ তার দোকানের শাটার নামানোর আগে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, এত তেল থাকার পরও যদি আমরা নিজেরাই বঞ্চিত থাকি, তাহলে শক্তি থাকার কি মানে? তেহরানের আকাশ তখনও চুপচাপ, কিন্তু বাস্তবতার মাটিতে ইরান যেন এক উত্তপ্ত দাবার ছকে আটকে আছে। $346 বিলিয়ন মূল্যমানের নতুন তেল ক্ষেত্র কি ইরানের নয়া উত্থানের কারণ হবে, নাকি আরও কঠোর নিষেধাজ্ঞার অন্ধকারে ঠেলে দেবে? তেহরানের আকাশে রাত গভীর হচ্ছে, বাতাস ভারী, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় ইরানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠে অনড় সংকল্প, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তিনি বললেন, ট্রাম্প যা করেছেন জেলেনস্কির সঙ্গে, এখন আমাদের সঙ্গেও তাই করার চেষ্টা করছেন। ইরান কখনো মাথা নত করবে না,
আপনার যা করার করুন। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্য ছিল এক সুস্পষ্ট বার্তা। ইরান আলোচনার নামে কোনো ফাঁদে পা দেবে না। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বলেছেন, ইরানের সামনে দুটি পথ, আলোচনা করুন, না হয় সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের কণ্ঠ ছিল দৃঢ়, অনমনীয়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান পশ্চিমাদের চাপের কাছে কখনোই মাথা নত করবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর যেমন চাপ প্রয়োগ করেছে, এখন ঠিক তেমনই কৌশল প্রয়োগ করছে ইরানের বিরুদ্ধে। কিন্তু ইরান এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল। আমরা আলোচনায় বিশ্বাস করি না। যেখানে আমাদের সার্বভৌম অধিকারকে দুর্বল করার পরিকল্পনা থাকে, আমরা জানি এই আলোচনার নামে নতুন শর্ত চাপানোর চেষ্টা হবে, যা আমরা কখনোই গ্রহণ করব না। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান তার সামরিক শক্তি দ্রুত বাড়িয়ে চলেছে। নতুন ড্রোন ক্যারিয়ার যুক্ত করেছে সামরিক বাহিনীতে, মাটির নিচে শক্তিশালী নৌঘাঁটি নির্মাণ করছে, রাডারবিহীন স্টেলথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নতি আনছে। এই কৌশলগত পদক্ষেপ ইঙ্গিত দেয় ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান এই কঠোর অবস্থান নিয়ে শুধু ট্রাম্প প্রশাসনকে নয়, পুরো পশ্চিমা বিশ্বকেই কৌশলগত বার্তা দিচ্ছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা কারো দয়ায় বাঁচতে রাজি নই। পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, তখন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি জানিয়ে দিলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি আমাদের সার্বভৌম অধিকার, এটি কোনো চাপে বন্ধ হবে না। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার পর ইরানও তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেয়। বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা 24 ঘন্টার মধ্যে 90% পরিশোধিত ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্ক করেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এগিয়ে যায়, তবে সামরিক হস্তক্ষেপ হতে পারে। ইসরায়েল সরাসরি বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা প্রিভেন্টিভ স্ট্রাইক চালাবে। কিন্তু তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির পরোয়া করছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়ে বলেছেন, আমরা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না, আমাদের পারমাণবিক প্রযুক্তি আমাদের অধিকার এবং আমরা সেটি রক্ষা করব। ইরান তার শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। খামেনির দেশ দুটি কৌশল দারুণ সফলভাবে বাস্তবায়ন করছে। চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে, আর দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্কের নতুন মেরুকরণে মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। তেহরানের রাস্তায় তখনও আলো জ্বলছে। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় প্রেসিডেন্টের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে। কারো চোখে ভয় নেই, বরং দৃঢ় সংকল্প। এক প্রবীণ ইরানি নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমাদের মাথা নত হয়নি, হবেও না। ইরান আত্মসমর্পণ করবে না। তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। এ আলো কি প্রতিরোধের প্রতীক, নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস? সকাল তখনও স্পষ্ট হয়নি। ওমান উপসাগরের বুকে ধূসর আলোর আড়ালে অপেক্ষা করছে এক নতুন সামরিক প্রদর্শনী। একে একে ভেসে উঠতে শুরু করল যুদ্ধ জাহাজের বহর। পৃথিবীর তিন বৃহৎ শক্তি চীন, রাশিয়া ও ইরান নিজেদের সামরিক শক্তির জানান দিতে এবার একত্রিত হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে এই তিন দেশের বার্ষিক নৌ মহড়া সিকিউরিটি বেল্ট 25। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই 5 দিনব্যাপী মহড়ার মূল উদ্দেশ্য ছিল তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও কার্যকরী সহযোগিতা বৃদ্ধি করা।
মহড়ায় রয়েছে সমুদ্রপৃষ্ঠে কাল্পনিক শত্রুর লক্ষ্যবস্তুতে আক্রমণ, উদ্ধার অভিযান ও সমুদ্র তটে নজরদারির অনুশীলন। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে 15টি যুদ্ধজাহাজ সহ সরবরাহকারী জাহাজ এবং গানবোট এতে অংশ নিয়েছে। চীন তাদের অত্যাধুনিক টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নিয়ে অংশ নিয়েছে, আর ইরান পাঠিয়েছে তাদের স্টেলথ মিসাইল করভেট। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। প্রথমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি তা প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এমন সময়ে ওমান উপসাগরে এই যৌথ সামরিক মহড়া নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রকে কৌশলগত একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে। ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে মার্কিন নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে চায়। সেনাবাহিনীর এই যৌথ মহড়া শুধু নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওমান থেকে পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। এই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি বোঝাচ্ছে সামরিক জোটের এই শক্তি প্রদর্শন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাব রাখার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সামরিক ঐক্য প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও নতুন করে রাজনৈতিক চিন্তাভাবনার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রেক্ষিতে এই মহড়া ভবিষ্যৎ ভূ রাজনৈতিক বাস্তবতার একটা চিত্র তুলে ধরছে। তিন দেশের যৌথ মহড়ার মাধ্যমে চীন, রাশিয়া ও ইরান পশ্চিমা সামরিক জোটগুলোর বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করছে বলে মনে করেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতির কারণে এই সামরিক মহড়ার তাৎপর্য আরও বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ এই ওমান উপসাগর দিয়ে বিশ্বের 25%-এরও বেশি জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এই এলাকায় তিনটি বড় শক্তির সামরিক উপস্থিতি বিশ্ব বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ একটা বার্তা বহন করছে। সন্ধ্যার আলোয় আবার নেমে এসেছে নীরবতা। দূরের তীরে দাঁড়িয়ে এক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক তাকিয়ে আছেন যুদ্ধজাহাজগুলোর দিকে। যুদ্ধজাহাজের আলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে। সমুদ্রের বুক থেকে ভেসে আসছে শুধু ঢেউয়ের শব্দ। এই মহড়া কি শুধু একটা সামরিক কৌশল, নাকি নতুন কোনো বৈশ্বিক সংঘাতের পূর্বাভাস? উত্তর হয়তো তিনি জানেন না। তিনি শুধু এটুকুই বুঝতে পারছেন পৃথিবীর ক্ষমতার ভারসাম্য আবারও পরিবর্তিত হচ্ছে। নতুন সমীকরণ তৈরি হচ্ছে সমুদ্রের বুকে, যার জন্য প্রস্তুত থাকতে হবে পুরো বিশ্বকে। সন্ধ্যার অন্ধকার গভীর হতে থাকে, সাথে বাড়ে অজানা আশঙ্কা। যুদ্ধের সম্ভাব্য ছায়া কি আবার নেমে আসছে পৃথিবীর মানচিত্রে? সময় এর উত্তর দেবে।